গত 19 নভেম্বর আইএনডিআই জোটের বৈঠক হয়েছে, চতুর্থ বৈঠক, এবং সেই বৈঠকে স্থির হয়েছে যে একদিকে যেমন মল্লিকার্জুন খার্গেকে নাম প্রস্তাব করা হয়েছে প্রধানমন্ত্রীর মুখ হিসেবে, অন্যদিকে যত দ্রুত সম্ভব আসন সমঝোতার বিষয়টি সেরে ফেলার কথা বলা হয়েছে এবং সেই আসন সমঝোতা সেরে ফেলার বিষয় নিয়ে কংগ্রেস দ্রুত সিদ্ধান্ত নিক সেটাই বলা হয়েছে। 30শে ডিসেম্বরের মধ্যে সেটা করতে বলা হয়েছে, কিন্তু কংগ্রেস সেটা আরো প্রায় দিন 15 তারা সময় চেয়েছে। বিভিন্ন রাজ্যের প্রদেশ কংগ্রেস নেতাদের ডেকে পাঠানো হয়েছে এআইসিসির তরফ থেকে, এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে এই রাজ্যের যারা কংগ্রেসের নেতৃত্ব রয়েছেন, শীর্ষ নেতৃত্ব, তাদের ডেকেছে এবং তাদের ডাকার পরে পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতারা অন্তত 9টি আসনে নিজেদের শক্তিতে ভালোভাবে লড়তে তৈরি বলে তারা জানিয়েছেন। এবং রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গের সঙ্গে তারা বৈঠকে প্রদেশ কংগ্রেস নেতারা জানিয়েছেন নীতিগতভাবে রাজ্যের পরিস্থিতি হিসেবে তারা কেউ তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট চান না বা আসন সমঝোতায় যেতে চান না। তবে জাতীয় ও রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির নিরিখে কংগ্রেস নেতৃত্বের একাংশের ধারণা 6 থেকে 7টি আসন তৃণমূল যদি কংগ্রেসকে ছেড়ে দেয় তাহলে সমঝোতা হতে পারে, এবং এই প্রসঙ্গে কংগ্রেস হাইকমান্ড যা সিদ্ধান্ত নেবে, আহ বাংলার কংগ্রেস কার সঙ্গে হাত মেলাবে। এখন প্রশ্ন দুটো, এই বাংলার যে কংগ্রেস কর্মীরা, আমরা যদি দেখি 2001 সাল, হয় এবার নয় নেবার মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এবং সেবার কংগ্রেসের সঙ্গে জোট হলো, এবং এত তড়িঘড়ি জোটে যে আসন সমঝোতার বিষয় হয়েছিল কংগ্রেসের সঙ্গে, তাতে দেখা গেছিল যে তৃণমূলের ভরাডুবি হয়েছিল। বিভিন্ন জায়গায় কংগ্রেস তাদের প্রার্থী দিয়ে, অর্থাৎ জোটের মাঝে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে সিপিএম এর সুবিধে করে দিয়েছিল এবং সিপিএম ফের ক্ষমতায় চলে আসে। সেবার হয়নি। তারপরে আমরা যদি 2016 সালে দেখি, কংগ্রেস সিপিএম যখন জোট হয়, এবং 2011 সালে তার আগে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হয়, এবং সেই জোটে আমরা যেটা দেখেছিলাম যে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হয় এবং ক্ষমতায় আসে তৃণমূল। 6 মাস বাদে কংগ্রেস সেই জোট থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়। তাদের নানা অভিযোগ ছিল তৃণমূল সম্পর্কে, যে জোটে প্রাপ্য সম্মান তৃণমূল কংগ্রেস দিচ্ছে না বলে বেরিয়ে যায়। তারপর থেকে কংগ্রেস 2016 সালে গিয়ে সিপিএম এর সঙ্গে জোট করে, এবং সেই জোটেও আমরা দেখেছিলাম কি ফল হয়েছিল। এবং তাতে যেটা দেখা গেছিল যে সিপিএম অভিযোগ করেছিল যে কংগ্রেসের ভোট ট্রান্সফার হয় না। এখন সমঝোতা হলে এই দুটো জিনিস, একটা হচ্ছে ভোট ট্রান্সফার, আর একটা যে সত্যি সত্যি সিপিএম এর সঙ্গে কংগ্রেসের ভোট সমঝোতা হলে কংগ্রেস কর্মীরা কি সকলে রে রে করে সিপিএম কে ভোট দিয়ে দেবে সিপিএম কর্মীকে, বা সিপিএম কর্মীরা রে রে করে কি কংগ্রেস কর্মীকে ভোট দিয়ে দেবেন? এটা যেমন একদিকে প্রশ্ন, অন্যদিকে আরেকটি প্রশ্ন যে এ রাজ্যের যা অবস্থা, যারা তৃণমূল বিরোধিতাই একমাত্র পথ, সিপিএম এর সঙ্গে তারা বিভিন্ন সময় জোট করেছে, সেটা আমরা দেখেছি। সে বিভিন্ন পৌরসভায় বলুন, বিভিন্ন উম, পঞ্চায়েত নির্বাচনে বলুন, সেই জায়গা থেকে যে কংগ্রেস যে তৃণমূলের প্রবল বিরোধিতা এবং বিরোধিতা একমাত্র পথ, সেইখানে আহ, এই রাজ্যে যদি সত্যি তৃণমূলের সঙ্গে এবার জোট হয়, তাহলে কংগ্রেস বলে আর এই রাজ্যে কি কিছু থাকবে? অস্তিত্ব সংকট দেখা দেবে না তো? আজকে আমরা এই বিষয়গুলি নিয়েই আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপদা, স্বাগত জানাচ্ছি। অরূপদা, যেটা গত যে বুধবার যে দিল্লিতে যে বৈঠক হলো 20 তারিখ, কংগ্রেস পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতাদের নিয়ে, সেখানে তারা হাইকমান্ডের উপরেই ছেড়েছে, কিন্তু তারা একটা শর্ত দিয়েছে যে মিনিমাম 9টি আসন যদি নিজেদের শক্তিতে তারা লড়তে তৈরি, এবং সেখানে তারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেই 2টি আসন আগের লোকসভা জিতেছে। এবারে জাতীয় রাজনৈতিক পরিস্থিতির কথা বিচার করে ওরা বলছে যে অন্তত 6 থেকে 7টি আসন যদি ছেড়ে দেয় তাহলেও তারা সম্মানের সঙ্গে লড়তে রাজি। এই যে সম্মানের ব্যাপারটা প্রদেশ কংগ্রেসের, তার মানে তারা সম্মান চাইছে তৃণমূল থেকে, অর্থাৎ 6টি আসন ছাড়লে সম্মান হবে, আর যদি 2টি আসন ছাড়ে তাহলে সম্মানটা থাকবে না। এটাই প্রশ্ন, মানে তার মানে জোটে কংগ্রেস নেতারা একদিকে রাজি আছেন, কিন্তু তারা সম্মানটা চাইছেন। এই যে সম্মান রাখতে গিয়ে কংগ্রেস এ রাজ্যের কি অবস্থা হতে পারে আগামী দিনে? কারণ আমরা 2001 দেখেছি, 2011 দেখেছি, 2016 সিপিএম এর সঙ্গে
কংগ্রেসের জোট দেখেছি এবং অনেকগুলো প্রশ্ন উঠে আসে। ভোট ট্রান্সফার সত্যি সত্যি কি কংগ্রেস কর্মীরা সাথে সাথে তৃণমূলকে ভোট দিয়ে দেবে, তৃণমূল প্রার্থী বা তৃণমূল প্রার্থীদের সাথে সাথে কংগ্রেসকে ভোট দেবে, সেটা একদম প্রশ্ন। কংগ্রেসের সাথে সিপিএম এর জোট হয়েছিল। সিপিএম এর যেমন একটা ছিল যে তাদের ভোট, কংগ্রেসের ভোট সিপিএম এ আসেনি, কিন্তু 2016 সালে যখন বিধানসভা নির্বাচনে। তো এই জায়গা থেকে যে এই যে সম্মানের জোট, কি আদৌ এটা জোট বলা যায় বা প্রদেশ কংগ্রেসের? দেখো, বারবার করে আমরা দেখেছি প্রদেশ কংগ্রেসের আসন সমঝোতা কি হবে বাকি কোনো রাজ্যে, সেটা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় কংগ্রেসের হাইকমান্ড। তো কংগ্রেসের যারা হাইকমান্ড আছে তারা বসে ঠিক করবে যে এখানে তৃণমূলের সঙ্গে হবে না হবে না। দ্বিতীয়ত হলে কটা হবে। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন আছে, তা দিতে উনি রাজেন্দ্র যেটা দেখিয়েছেন, এবং উল্টে একটা আসন উনি চেয়েছেন, সেটা মেঘালয় থেকে। কারণ যেহেতু তৃণমূল আবার আঞ্চলিক দল হয়ে গেছে, সেখানে যদি মেঘালয় আবার আর কি কংগ্রেসের কাঁধে ভর রেখে ওখানে পা ফেলতে পারেন, ভোট ফেলে আবার জাতীয় দল হিসেবে ওরা অ্যাপ্লাই করতে পারবেন। তোমার বেশি ভোট পেয়েছে, যা যা ক্রাইটেরিয়া গুলি আছে 6% বেশি, আবার নির্বাচন কমিশনে করতে পারবে। ও তো সেখানে দাঁড়িয়ে অলরেডি যেখানে বলছে তৃণমূল কংগ্রেস দুটো আসন ছাড়তে রাজি, সে দুটো কংগ্রেস তো এমনিও জিতেছে। তো সেখানে দাঁড়িয়ে প্রদেশ কংগ্রেস আর কি সরাসরি অনেকেই ভেতরের নেতারা বলেছেন, আজকে ধরো কংগ্রেসের সংগঠনের যে ক্ষতি হয়েছে সেটা তো তৃণমূল কংগ্রেসকে ভাঙিয়েছে। দুদিন আগে যে বাইরান বিশ্বাস জিতে আসার পরও তৃণমূল কংগ্রেস তাকে সাগর দিঘি থেকে নিজেরা ভাঙিয়ে নিয়ে চলেছে, এবং তৃণমূলের একাধিক জেলায় আহ, কংগ্রেস থেকে তৃণমূলে গেছে, কিন্তু ভাঙিয়ে নেওয়া হয়েছে। জোটের পরও যে তৃণমূল থেমে থেকেছে এটা এরকম নয়। এবং 11 সালের ভোটে জিতে আসার পর তো কংগ্রেসকে তৃণমূল ত্যাগই করেছে 11 সালে ক্ষমতায় একসাথে আসার পর। এই অবস্থায় থেকেই আমরা কংগ্রেস যেটা বলতে চাইছে সেটা হচ্ছে, যদি ছটা আসন মিনিমাম পাওয়া যায়, তাহলে সম্মানজনক অর্থে তাদের হুম, মুর্শিদাবাদ, আহ, রায়গঞ্জ, উত্তরবঙ্গের আরেকটা আসন যদি দার্জিলিং হয়, যদি পাওয়া হুম। যায় আরো 4টে আসন এক্সট্রা, তাহলে সম্মানের যেটা প্রশ্ন হচ্ছে এখান থেকে। এরপরে কি ধরো কংগ্রেসের কর্মী, যারা কংগ্রেসের সমর্থক, যারা এতদিন দলের বিরুদ্ধে তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের গণতন্ত্র নেই বলে যাদের যারা রাস্তায় নামলেন, যারা লড়লেন, যে সমস্ত কর্মী বা এরা খুন হলেন, তারা কি আহ, আর কি হাইকমান্ড বললো, পিসিসি বললো তারা হৈ হৈ করে জোটের পথে নেমে যাবেন? তো সেটাই যা। তো এতদিন ধরে রাজনীতি হলো, আর বৃহত্তর স্বার্থ বলে বাংলার স্বার্থে কি এই কর্মীরা যে সময় ধরো তপন যে মারা গেল, তার কংগ্রেসি পরিবার, সে কি ভুলে গিয়ে হৈ হৈ করে বিজেপি কে হারানোর জন্য ওখানে যদি কংগ্রেস প্রার্থী থাকে তাকে ভোট দেবেন? একইভাবে যারা তৃণমূলের ধরো কর্মী বা যারা সমর্থক আছেন তৃণমূল কংগ্রেসের, তারাও কি কংগ্রেসকে ভোট দেবেন? কারণ যে কংগ্রেস অধীর চৌধুরী সরাসরি আক্রমণ করেছেন বা বারবার করেই চলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে রোজ করে চলেছেন, হঠাৎ করে কি হলো? যে তারা কিন্তু লোকের কাছে গিয়ে জবাব দিতে হবে, লোকে এটা কতটা গিলবে। এবং সেখানে হচ্ছে দেখো, কংগ্রেস এখনো যেটা দাঁড়িয়েছে, টিম টিম করে কংগ্রেসের জ্বলছে দুটো জেলায়। এবার কংগ্রেসের সংগঠনও খুব শিথিল হয়ে গেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো এরপর যদি এর জোট হয়, আমি জানি না এরপরে কংগ্রেসের সংগঠন অ্যাটল ধরে রাখা ওই সব জায়গাও আর থাকবে কি থাকবে না। জেতা হারা তো পরের কথা, অ্যাটল থাকবে কি থাকবে না আমার মনে খুব সন্দেহ আছে। কারণ কংগ্রেস এই বলার যদি আবার তৃণমূলের সঙ্গে জোট করে, তাহলে ভোট ক্যান্ডিডেট দাঁড়ায়, সেখানে কিন্তু সিপিএম এর ভোট ট্রান্সফার হয়। কিন্তু যখন সিপিএম ভোট ট্রান্সফার হয় না, এইটা যে সিট কম সিপিএম খুন দেয়, সেখানে কংগ্রেসের সব অনেকেই জোটটা মেনে নিতে পারেন, যদিও জোটটা কিন্তু দীর্ঘদিন ধরেই চলে আসছে বা চলছে, কিন্তু তা সত্ত্বেও মেনে নিতে পারেননি। সেটা সিপিএম যে ভোট ট্রান্সফার এখান থেকে হলো, ওই দিক থেকে ভোট ট্রান্সফার হয় না। তো এই জায়গায় দাঁড়িয়ে যে তৃণমূলের এখানে যে আর কি উচ্চ স্বরে বা উচ্চ গ্রামে আহ, তারা নিয়ে গেছে,
তো সেখানে দাঁড়িয়ে আমরা কি দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস ধরো যখন বলছে যে ভারতকে বাঁচানোর জন্য জোট দরকার, জোটটা করতে নিজেদের স্বার্থে, এরকম নয়। ধরো আজকে যদি মোদির আমি সঙ্গে আমি আমি বিরোধী আমি আমি হয়, আমি তাহলে আমি এখানে হ্যাঁ, আমি বলছি তৃণমূল কংগ্রেসের স্বার্থ কি থাকবে সেটা পরের কথা। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে প্রদেশ কংগ্রেসের প্রথম কথা হচ্ছে যে আমরা জোট চাই কি চাই না। যদি দুর্নীতির প্রশ্নে কংগ্রেস এখানে তৃণমূলের সঙ্গে সমঝোতা করতে রাজি না থাকে, তাহলে সেটা সরাসরি কেন বলবে না? একদিকে বলছে আমাদের যদি 8টা থেকে 9টা আসন ছাড়ে তাহলে আমরা জোটে রাজি আছি সম্মানজনক শর্ত, আবার বলছে যে যদি সেটা 6টা 7টাও হয় তাহলেও সম্মানজনক শর্তে আমাদের জোট হতে পারে। এদিকে অধীর চৌধুরী বলছেন যে আহ, মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় কোনো নির্বাচনের লড়ার কথা স্বপ্নেও আমি ভাবতে পারি না। তৃণমূল ও বিজেপি দুপক্ষের বিরুদ্ধেই লড়ে জিতে এসেছি, আবার লড়তে তৈরি। তাহলে সেই জায়গাটায় তারা কি সরাসরি এই কথাটা বলতে পারছে না যে তৃণমূল যে দুর্নীতিতে বিদ্ধ বা মানে তাদের বিরুদ্ধে যে অভিযোগ, এবং পরের পর কংগ্রেসের সমস্ত বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত স্তরে পর্যন্ত সকলকে যেভাবে দলটা ভাঙছে, সেক্ষেত্রে কংগ্রেসকে বাঁচাতে হলে এ রাজ্যে দেখো, তৃণমূলের সঙ্গে আমরা জোটে যাব না, এই সরাসরি কথাটা আমরা কেন বলছে না? না, সেটা তো তারা মতো করে তাদের ভেতরে বলছে, সংগঠনে যে বলছে না এরকম তো না। দেখুন, নানা মত নানাভাবে উঠে আসছে। কেউ বলছে একলা চলার কথা, কেউ বলছে জোট করার জোট না করার কথা, কারণ তৃণমূল ভেঙেছে। আবার কেউ জোট কংগ্রেস হলো নানা মত। কিন্তু আমরা কি দেখলাম, এই কংগ্রেস এখানে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করলো। হুম। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি রেখেছিল, উনি যেতে পারলেন না বা জোটের মিটিং এ, জোটের যেটা কমিটির মিটিং হয়েছিল সেখানে যেতে পারলেন না, দ্বন্দ্ব থাকা হয়েছিল। এবং যে বলা করা তাদের কথা যে এখনো পর্যন্ত তুমি যদি লক্ষ্য করে দেখো, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী কিন্তু কোনো কথা বলছেন না তৃণমূল সম্পর্কে, একেবারেই চুপ করে আছেন, কোনো কথা কিন্তু নেই এখনো পর্যন্ত। যতটাই প্রদেশ কংগ্রেস বলছে, তারা কিন্তু কোনো কথা এখনো পর্যন্ত বলেনি। রাহুল বা বিভিন্ন গান্ধী মমতার পাশাপাশি বসে আছেন। এবং এখানেই শেষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কে প্রধানমন্ত্রীর প্রার্থী হবে, মল্লিকার্জুন খাড়গে, তার নাম পর্যন্ত তিনি বলছেন, যদিও এটা ভোট শুরু হয়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা কৌশল নিচ্ছেন। একদিকে উনি 31 তারিখের মধ্যে বলছেন জোট প্রক্রিয়া কমপ্লিট করে, একদিকে তিনি কংগ্রেসের যে প্রধানমন্ত্রী প্রার্থী হবে, ঠিকই হলো না, জোট হলো না, তিনি ঘোষণা দিচ্ছেন। ফলে কংগ্রেসকে কিন্তু তিনি একদিকে বা চাপে রাখছেন, আরেকদিকে বেআব্রু করে দিচ্ছেন বারবার। নিজেই প্রিয়াঙ্কা গান্ধীকে বারাণসী থেকে দাঁড়ানোর অফার দিচ্ছেন। পুরো কংগ্রেস জিনিসটাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা দেখা যাচ্ছে, তার রাজনীতি দিয়ে ঘিরে ফেলছেন ক্রমশ নানাভাবে। কারণ পরবর্তীকালে বলতে পারবে, দেখো আমি তো, যদি কংগ্রেস জোট না করে, দেখো আমি তো ওদের সভাপতিকে মুখ্য প্রধানমন্ত্রী পদের প্রার্থী বলেছি, আমি তো আমার মধ্যে থেকে দেখালাম। কিন্তু কংগ্রেস সেটা চাইছে না। ফলে এখান থেকে কংগ্রেস কিভাবে করবে বা বেরোবে? কারণ ধরো যদি জোট, ধরো এখনো পর্যন্ত কংগ্রেস কর্মী যারা সমর্থক, তারা কিভাবে দেখছে? তারা তো দোদুল্যমান, আমরা যেমন করছি তারা তো সব থেকে বেশি দোদুল্যমান। তারা নিজেরা জানে না, তারা যে উচ্চগ্রামে যে আলোচনাটা করেছিল, যে সমালোচনা করেছিল, তারা তো এখন চুপচাপ আছে যে আমাদের সম্মানটা, কোন সম্মানটা বড়, যার ছেলে সব থেকে মেয়েটা সব থেকে খুন হয়ে। এর বড় উদাহরণ যে কথাটা তুমি বলছো, সব থেকে কৌস্তব বাগচি বোধহয় সব থেকে বড় উদাহরণ, আইনজীবী। আর তিনি যে ভাবে আর কি তৃণমূলের বিরুদ্ধে গিয়ে কথা বলেছেন, তারপরে আহ, এখন বর্তমানে এই শুনে তার যা বক্তব্য, তা মিলেই যায় যে অন্যান্য সাধারণ কংগ্রেস কর্মীদের যে লড়াইয়ের যে বক্তব্য মিলেই যায়, মানে তাদের মনে কি হতে যাচ্ছে। হুম। না, সবথেকে বড় কথা, ধরো পঞ্চায়েত নির্বাচন, প্রচুর কংগ্রেস কর্মী তো খুন হয়েছেন, আমরা দেখলাম মালদা, মুর্শিদাবাদ, বিভিন্ন এলাকায়। ফলে তাদের উপর দিয়ে কি যাচ্ছে এই যে সম্মান, তাদের খুনের থেকে কি বড় মূল্য হচ্ছে আর কি জোট? আমি জানি না এটা কংগ্রেস কিভাবে মোকাবিলা করবে আগামী দিনে। এইটার পরে কংগ্রেসের সংগঠন কোন দিকে যাবে, বা অ্যাটল সংগঠন বলে কিছু টিকে থাকবে কিনা, বিধান ভবনের গেট আর খোলার দরকার হবে কিনা, ওটা অন্য কিছু পারপাসে ব্যবহার করা হবে কিনা, সেটা তো পরের প্রশ্ন। কিন্তু যদি জোট হয়, কংগ্রেসরা কিভাবে বিহেভ করবেন নেতাদের ওপর, সেটাও কিন্তু লাখ টাকার প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি দক্ষ পলিটিশিয়ান, তিনি তো তার মতো করে তো তাস খেলবেনই। কিন্তু কংগ্রেসের এমন একটা অবস্থা, ধরো কংগ্রেস
বিশেষ করে যে কংগ্রেস ভেবেছিল যে 3টে রাজ্যে জেতার পর উনি জোট করবে, সেই কংগ্রেস মারাত্মকভাবে ধাক্কা খেয়েছে। ফলে কংগ্রেসকে এখন গিলতে হচ্ছে যে অখিলেশ যাদবের কে একটা সিটও ছাড়েনি কমলনাথ, সে অখিলেশ যাদবের সঙ্গে রাহুলকে বা মল্লিকার্জুন খার্গেকে আলাদা মিটিং করতে হচ্ছে। সে অখিলেশ যাদব এখন ফোঁস করছেন, তিনি বলছেন যদি মায়াবতীকে ইন্ডিয়া জোটে ঢোকানো হয় তাহলে তিনি ইন্ডিয়া জোটে নেই। ফলে এখন যারা আঞ্চলিক দল তারা কিন্তু প্রত্যেকেই ফোঁস করতে শুরু করেছে। কংগ্রেসের আর কি সেই প্রভাব বা সেই গ্রিপ খুব একটা নেই, এবং কংগ্রেস জানে, দেখো কংগ্রেসের পক্ষে সেটা সমস্যা। সেটা হচ্ছে কংগ্রেস যদি এইভাবে ভোটে হেরে যায়, গোহারান হেরে যায়, তাহলে কিন্তু আগামী 5 বছর কংগ্রেসের অবস্থা আরো সঙ্গীন থেকে সঙ্গীনতর হবে। এবং আঞ্চলিক দলগুলো এটা বুঝেছে বলে কংগ্রেসের পাঞ্জাবে ইউনিট অলরেডি বলে দিয়েছে পাঞ্জাবে কোনো জোট হবে না। দিল্লিতে কি হবে জানি না, এখনো কিছু বলেনি। পাঞ্জাবে জোট হবে না বলে জানিয়ে দিয়েছে। ফলে কংগ্রেস কিন্তু এখন প্রচন্ড চাপের মধ্যে আছে, এবং 31 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় ডেডলাইন দিয়ে দিয়েছে, নাহলে জানুয়ারির 15। কংগ্রেস কিভাবে করে, এবং সেখানে করলে প্রদেশ কংগ্রেস কি এরপরে এর পরেও যাদের যাদের কর্মী আছে, যদি জোট হয়, অধীর চৌধুরী কি তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন যে যদি লেখা থাকবে তৃণমূল সমর্থিত ইন্ডিয়া জোটের প্রার্থী কংগ্রেসকে ভোট দিন? আমি জানি না। এবং তার থেকে বড় বড় প্রশ্ন হচ্ছে হবে কি হবে না, সিপিএম এর কি অবস্থান হবে, সেটাও কিন্তু বড় প্রশ্ন এখানে। একদম। এখন আমাদের 31 ডিসেম্বর পর্যন্ত আমরা নজর রাখবো যে কংগ্রেস কি সত্যি সত্যি তৃণমূলের সাথে জোটে যাবে। এবং বিশেষ করে এই বাংলায়, সারা রাজ্যে বাদ দিলাম, আমরা এই বাংলায় কংগ্রেস তৃণমূলের সঙ্গে কি জোটে যাবে। 31 ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় ডেডলাইন দিয়েছেন, এবং সেই ডেডলাইন অনুযায়ী কি হয় আমরা সেদিকেই নজর রাখবো। এবং এই যে সম্মানের জোট, অর্থাৎ 9টি না হলেও 7টি বা 6টি আসন দিলেও সম্মান থাকবে, কিন্তু এই সম্মানের জোটটা করতে গিয়ে যে সমস্ত কর্মীরা প্রাণ দিল, বিশেষ করে পঞ্চায়েত নির্বাচনে, বা যারা তৃণমূলের এই যে দুর্নীতির বিরুদ্ধে পথে নামলো, তাদের দিকটা ভেবে দেখা হচ্ছে তো। ও, দেখছেন তো প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এবং হাইকমান্ড, কংগ্রেসের হাইকমান্ড আগামী দিনে কি সত্যি আর এই রাজ্যে কংগ্রেসের পতাকা তোলার লোক থাকবে, তো আমরা সেদিকে নজর রাখবো। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।